গতকাল যখন ভিডিও করছিলাম তখন ঠিক সেই মুহূর্তেই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে জেলকোভিচ, যে পাঞ্জাবে খেলতো সামির জেলকোভিচ, সে মোহনবাগানে আসছে। তো আশা করি আপনারা সকলেই এই খবরটা জেনে গেছেন, এটা নতুন করে বলার কিছু নেই। 28 বছর বয়স, পাঞ্জাব এফসিতে খেলতো, ডিফেন্সিভ প্লেয়ার, বোসনিয়ার প্লেয়ার। কিন্তু তার চেয়েও বড় কথা যে সে কার বদলে এলো এবং কেমন টাইপের প্লেয়ার, আর মোহনবাগানের জন্য কতটা এফেক্টিভ। প্রথমে বলি, জেলকোভিচ কিন্তু এসছে টম অ্যালড্রেডের জায়গায়, কারণ একই সাথে টম অ্যালড্রেডেরও বিদায়টা কালকে মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে। প্লেয়ারটি কেমন প্লেয়ার, মেনলি বলতে গেলে ক্যাপ্টেন মেটেরিয়াল। মিডফিল্ডকে নেতৃত্ব দিতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, ডিফেন্সেও সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে, এবং মোহনবাগানের এক্স্যাক্টলি এরকমই একজন প্লেয়ারের প্রয়োজনীয়তা ছিল, যেটা আমরা সমর্থকরা বারবার বলে এসেছি যে এরকম একটা প্লেয়ার মোহনবাগানের ভীষণভাবে প্রয়োজন। এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এই প্লেয়ার কিন্তু গোলও করে, মানে গোল করার মতো ক্ষমতা রাখে এবং সারা মাঠ জুড়েই খেলে, পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে। কিছুটা জনি কাউকোর মতো ক্যারেক্টারিস্টিক আছে খেলার ধরনটা বা খেলা কতটা ছড়িয়ে খেলছে সেই দিকটায়। টাচ বা কোয়ালিটির দিকে এক্ষুনি আমি জনি কাউকোর সঙ্গে কম্পেয়ার করতে যাব না। তবে সবথেকে বড় অ্যাডভান্টেজ এটাই যে ইন্ডিয়ান সার্কিটে খেলেছে, আইএসএল খেলেছে, ইন্ডিয়ান কন্ডিশন সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রয়েছে। কিন্তু এখনও কয়েকটা প্রশ্ন রয়ে গেছে। তাহলে টম অ্যালড্রেডের বদলে এবং রবসান রবিনোর বদলে অল্টারনেটিভ প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দিমি কামিন্সের যে চলে যাওয়ার কথাটা শুনেছিলাম, তো দিমি কামিন্সের জায়গায়ও তাহলে প্লেয়ার আসবে। এবার কামিন্সের জায়গায় ডেফিনেটলি একজন হয়তো স্ট্রাইকার আসতে চলেছে, এবং দিমির জায়গায় সেক্ষেত্রে একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারে, যেরকম খবর এতদিন ছিল। কিন্তু মোহনবাগান খেলাবে কোথায়, তার কারণটা হচ্ছে যদি ধরুন অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সে খেলে, তার সামনে যদি জেলকোভিচ খেলে, তাহলে দুটো কোটা তো ওখানেই চলে গেল। এরপরে যদি রাজিচ খেলে তাহলে তার সঙ্গে ম্যাকলারেন, তাহলে বাকি যে দুটো প্লেয়ার আসবে তারা কি বেঞ্চে বসবে? আর এমবিএফটি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিল যে মোহনবাগান ম্যানেজমেন্টের এবছরের প্ল্যান হচ্ছে ডিফেন্সে দুটোই ইন্ডিয়ান প্লেয়ার খেলানো এবং 4টে আপফ্রন্টের প্লেয়ার খেলানো। এখন প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে কি অ্যালবার্টো রড্রিগেজ বেঞ্চে থাকবে? প্রয়োজন অনুযায়ী ডিফেন্স সলিড করার হলে তখনই কি সে নামবে? যদি সেরকম হয় সেক্ষেত্রে ম্যাকলারেন রাজিচ থাকবে, এবং ম্যাকলারেনের জায়গায় নতুন যে স্ট্রাইকার আসছে সেও অল্টারনেটিভলি খেলবে, এবং অ্যাটাকিং মিডফিল্ডার যদি দিমির জায়গায় কেউ আসে সে থাকবে, রাজিচ থাকছে এবং পেছন থেকে জেলকোভিচ থাকছে। এরকমও একটা ফরমেশন হতে পারে। এবং এটার পেছনে মূল কারণ হচ্ছে যে মোহনবাগানের এএফসি খেলতে না যাওয়া বা এএফসিতে ফার্দার এবছরও চান্স না পাওয়ার জন্য। কারণ মোহনবাগান ডবল ডিফেন্ডারের যে প্ল্যানটা করেছিল সেটা কিন্তু বেসিক্যালি এএফসিকে মাথায় রেখে, যে টিমটা এতদিন আপনারা দেখতেন এএফসিতে ভালো কিছু করার একটা চেষ্টার জন্য এরকম টিম মোহনবাগান করতো। এবছর সেই তাগিদটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নেই, কারণ চ্যাম্পিয়ন হলেও মোহনবাগান এএফসি খেলতে পারবে না। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা কোচ অন্তত এরকমই আনা উচিত যে এএফসির প্ল্যানিং নিয়েই চলবে। এবছরটা তো খেলতে পারবে না ঠিকই, কিন্তু পরের বছর থেকে এএফসি যে খেলবে বাকি ইন্ডিয়ান প্লেয়াররা তো প্রায় একই থাকবে, তাদেরকে তার জন্য এখন থেকেই প্রস্তুত করা। এরকম একজন কোচ যার ভিশনটা থাকবে এএফসি, সেরকমই কোনো কোচকে মোহনবাগানের নেওয়া উচিত। এখন হতে পারে মোহনবাগান দেখছে প্রতি বছরই নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে, নতুন কোচ নতুন টিম এরকমভাবে চলছে, সেক্ষেত্রে এবছরটা শুধুমাত্র ডোমেস্টিক লিগে ফোকাস করা, এবং পরের বছর কি হবে না হবে এখন থেকে বলা যাচ্ছে না। তাই এবছরের সিচুয়েশান দেখে তারপর পরের বছরের এএফসির প্ল্যানিং করা। অ্যাকচুয়ালি মোহনবাগান আইএসএলের অন্যান্য টিম থেকে প্লেয়ার তোলাটা কিন্তু বহুদিনই প্রায় বন্ধ করে দিয়েছে। লাস্ট গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রেও দেখেছিলাম, এবং তখন জেনেছিলাম যে একজন প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে, তাকে পায়নি বলে তখন অগত্যা গ্রেগ স্টুয়ার্টকে সাইন করিয়েছিল। কিন্তু এবছর প্ল্যানিংটা একটু অন্যরকম লাগছে, মোহনবাগান অন্যরকম প্ল্যান করছে বলেই আমার মনে হয়, এবং সেই কারণেই আইএসএলের অন্যান্য টিম থেকে ভালো প্লেয়ার তোলার চেষ্টা করছে। তবে জেলকোভিচের সাইনটা মোহনবাগানের জন্য এখনও মনে হচ্ছে ভীষণ ভালো সাইন, কিন্তু আবার বলছি যতক্ষণ না মাঠে নেমে খেলছে ততক্ষণ বলাটা খুব মুশকিল। আবার এক্সট্রা টাইমের তরফ থেকে একটা খবর ব্রেক করা হয়েছে যে হাবাস কিন্তু টিডি হিসেবে আবার মোহনবাগানে ফিরতে পারে। আমি জানি না খবরটা কতটা ঠিক বা ভুল, সেটা এক্সট্রা টাইমই বলতে পারবে।
সেটা হলে কিন্তু ম্যানুয়াল কাসকালানারও কোচ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে আমি বলবো এখনও পিকচার ক্লিয়ার নয়। আরও দুটো প্লেয়ার যদি দিমি আর কামিন্স চলে যায় তাদের জায়গায় যে দুটো প্লেয়ার আসতে পারে, তো সেই জায়গাটা ক্লিয়ার না হলে বোঝা যাচ্ছে না যে মোহনবাগান এক্স্যাক্টলি কী ধরনের প্ল্যানিং করতে চলেছে বা কীরকম ফার্স্ট ইলেভেন মোহনবাগান মাঠে নামাবে। তবে সাইনগুলো থেকে এটাও বোঝা যাচ্ছে যে এবছর মোহনবাগান মনে হচ্ছে না যে সেই রকম লেভেলের কোনো প্লেয়ার আনবে, যেটা ম্যাকলারেনের সময় আমরা দেখেছিলাম বা কামিন্সের সময়ও আমরা দেখেছিলাম যে একটা হাই প্রোফাইল প্লেয়ার আসছে, সেটার এখনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওই একজন স্ট্রাইকার যদি কামিন্সের বদলে আসে, সে একটা হাই প্রোফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাও আমার কেন জানি না মনে হচ্ছে এবছর মোহনবাগান খুব বেশি টাকা ইনভেস্ট করে প্লেয়ার আনবে না, কারণ এখনও যে প্লেয়ারদের সাইন হয়েছে তারা কিন্তু কেউ বিশাল লেভেলের বা বিশাল একটা টাকার প্লেয়ার এরকম কিন্তু ব্যাপারটা নয়। যদিও বিশাল টাকার প্লেয়ার এনে খুব একটা লাভ হয়নি এখনো পর্যন্ত। তো দেখা যাক কি হয়, ধীরে ধীরে পিকচার ক্লিয়ার হচ্ছে, যতটা আস্তে আস্তে ক্লিয়ার হবে ততটাই আপনাদের কাছে ধীরে ধীরে আমি এক্সপ্লেন করতে থাকবো। তবে আরও একটা জিনিস বলে রাখা দরকার, এবছর এই ট্রান্সফারগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে। আপনারা ভেবে দেখুন, গত বছর কিন্তু সেই জুলাই আগস্ট মাস হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি না কে আসবে, তখনও প্লেয়ার আসা বাকি। এবছর মনে হচ্ছে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এবং এটা হওয়াটা ভীষণভাবে জরুরি। তাহলে প্রি টুর্নামেন্ট একটা প্রস্তুতি টিমটা পাবে, যেটা অন্যবার অত ভালো করে হয় না। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।